প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাক অনুষ্ঠানে। আজকে আপনাদের সাথে আমি ফারাবি হাফিজ। শুরুতেই আজকের দিনের প্রধান খবর। দর্শক, আজকে আমরা আলোচনার শিরোনাম ঠিক করেছি আর্থিক খাতে সুশাসন কতদূর। মাঝে মাঝেই এই শিরোনামে আমাদের টেলিভিশনগুলোতে টকশো হয়। আমরা আজকে পরিচয় করিয়ে দিই যারা অতিথি রয়েছেন। জনাব সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক গ্লোবাল টিভি। রয়েছেন জনাব আমিনুল ইসলাম আমিন, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। এবং রয়েছেন জনাব আজিজুল বারী হিলাল, তথ্য বিষয়ক সম্পাদক বিএনপি। অনলাইনে আমাদের সাথে রয়েছেন জনাব ওবায়দুল্লাহ রনি, তিনি বিশেষ প্রতিনিধি সমকাল। আমি ওবায়দুল্লাহ রনিকে রাখার একটা কারণ শুরুতেই বলি। আমরা আসবো ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর নভেম্বর নিয়ে আর চলবে না অনুসন্ধান, সেই বিষয়টি, সেই রিপোর্টটা নিয়ে আমরা আসবো। তার আগে ওবায়দুল্লাহ রনি আজকে তিনি সমকালে একটি রিপোর্ট করেছেন। ইদানিং পত্রিকা খুললে বা টেলিভিশন খুললে মাঝে মাঝে আপনি দেখবেন যে 1000 কোটি টাকার সম্পদ, 1400 বিঘা জমি, মানুষ থাকতে পারে না হলে, সিট পায় না হলে, কিন্তু তার টিফিনের টাইমে রেস্ট নেওয়ার জন্য ফ্ল্যাট রাখা হয়। এই ধরনের খবর মনে হয় যে অর্থ ক্ষুধা মনে হয় বেড়ে গেছে, নাকি এটা প্রকাশ পাচ্ছে এখন ব্যাপারটা জানি না। আজকের এই সমকালের রিপোর্টে সাদ মুসার ছক্কা মারার গল্প শুনিয়েছেন ওবায়দুল্লাহ রনি। তিনি যেই গল্পটা সেখানে লিখেছেন, এটা রূপকথার মতো মনে হয়েছে। আমরা ওই রিপোর্টটা কি একটু দেখাতে পারি অনলাইনে? আচ্ছা, দর্শকরা দেখছেন সমকালে এই রিপোর্টটা। ওবায়দুল্লাহ রনি, আপনি যদি একটু আমাদের সাথে শেয়ার করেন, এই রিপোর্টটা করতে গিয়ে আপনি আসলে কি পেলেন, সামারিটা যদি একটু বলেন। জি, ধন্যবাদ। আমি আসলে এটি সাদ মুসা গ্রুপের বিষয়ে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন অভিযোগ ছিল যে সে ঋণ নিয়ে আর পরিশোধ করছে না, এবং তার যেটা একটা বড় সেটা হলো যে বিভিন্ন জালিয়াতি হয়েছে, এরকম একটা ঘটনা আমি শুনতে পারি বেশ 1-2 মাস আগে, 2-3 মাস মতো আগে, মানে এই বছরের জানুয়ারির দিকে। তো তখন আমি দু একটা ব্যাংকের সঙ্গে কথা বলতে তারপরে আমরা কাজ শুরু করি। তো তারপরে আমি জানতে পারি যে অনেক ধরনের ঘটনা আছে। আমি চিটাগাং গিয়েছিলাম এই কাজটার জন্য। সেখানে বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিস, তারপরে তার যে সব জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান আছে সেসব জায়গায় আমি এই গিয়েছিলাম, নিজে গিয়ে দেখছি যে আসলে সব কারখানা বন্ধ। তারপরে যখন একে একে ব্যাংকের কথা জানতে পারি, তখন ব্যাংকাররাই মেনলি এখানে হেল্প করেছে তথ্য দিয়ে যে হ্যাঁ, তারা এই পরিমাণ এই ব্যাংক থেকে নিয়েছে। তারপরে যেটি আমি বাংলাদেশ ব্যাংকে এসে কথা বলে তখন জানতে পারি যে হ্যাঁ, তারা 2021 সালে একটি প্রতিবেদন দিয়েছিল দুদকে। তখন আমি দুদকের কথা বলি। দুদকে তারা ওরা বলে যে না, ওরা কোনো মামলা করে না, ওদের এখনো অনুসন্ধান চলছে। 2021 থেকে এই পর্যন্ত এখনো অনুসন্ধান চলছে। তো তারপরে জানতে পারি যে হ্যাঁ, তার একটি প্রতিবেদন তারা প্রস্তুত করেছে। সেখানে সাদ মুসার যে মহাসিন সাহেব, তাকে দায় মুক্তি দেওয়ার একটা সুপারিশ করা হয়েছে সে প্রতিবেদনে। আচ্ছা, দায় মুক্তি, আপাতত আপনাকে এখানেই থামাই। দায় মুক্তি দেওয়ার একটা সুপারিশ আমরা দেখলাম। 5668 কোটি টাকার ঋণ নেওয়া হয়েছে আপনার রিপোর্ট অনুযায়ী, এবং তার সবটাই এখন খেলাপি, এবং তারপরে তাকে দায় মুক্তি দেওয়ার এক ধরনের প্রবণতা বা তারা লিখিতভাবে এটা লিখছে। আমি আপনার কাছে আসতে চাই সৈয়দ ইশতিয়াক রেজা। ধন্যবাদ। প্রথমে আমি রিপোর্টারকে ধন্যবাদ দেবো। আমি রিপোর্টটা পড়েছি সকালেই, এবং এটি একটি খুবই ভালো রিপোর্ট। সাংবাদিকতার জায়গা থেকে অনেক বেশি অনুসন্ধান আছে, তার পরিশ্রম আছে, এবং তিনি বের করেছেন। আপনি দেখবেন এই রিপোর্টের মধ্যেই আছে, এই ভদ্রলোকের কোনো ইন্ডাস্ট্রি নাই, তার কোনো সেই অর্থে কোনো ব্যবসা নাই, রিপোর্টের মধ্যেই আছে। কিন্তু তিনি একের পর এক ব্যাংক থেকে লোন নিয়েছেন, 5000 কোটি টাকার উপরে তার লোন হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, এই লোনগুলো ব্যাংক কেন তাকে দিয়েছে, কোন কারণে তাকে দিয়েছে? কারণ একটা সাধারণ ব্যবসা করতে গেলেও ব্যাংক থেকে লোন নিতে গেলে তাকে কত কাগজ দাখিল করতে হয়, কত কোলাটারাল সিকিউরিটি জমা দিতে হয়। এই একটা মানুষ কোনো ধরনের ব্যবসা নাই, কিচ্ছু নাই, পুরোটাই ভুয়ার উপর দিয়ে এরকম করে ব্যাংক থেকে টাকা বের করে নিয়ে হলো। এটা একটা অবাধ লুণ্ঠনের সুবিধা করে দেওয়া হয়েছে। বাংলাদেশে গত প্রায় 15-16 বছর ধরে এই কাণ্ডটা হয়েছে। সেই অবাধ লুণ্ঠন কাদের দিকে ইন্ডিকেট করলেন, ব্যাংকের দিকে না এই ভদ্রলোকের দিকে? এই ভদ্রলোক সহ ব্যাংকের মধ্যে লোকায়িত আছে, এবং এটার মধ্যে ব্যাংকিং খাত, আর্থিক খাতের শাসন ব্যবস্থাও জড়িত। আমি যদি একটা একটা করে বলি আপনাকে,
এই সাদ মুসার কাহিনী তো আপনি দেখলেন, কিন্তু আপনি কি পিকে হালদারের কাহিনী ভুলে গেছেন? যার কিছু নাই, কিন্তু 5,000 কোটি টাকার উপরে নিয়ে চম্পট দিয়েছে বাংলাদেশ থেকে। তিনি ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি, পিপলস লিজিং কোম্পানি, দুইটা কোম্পানিকে শেষ করে দিয়েছেন। তাকে সহযোগিতা করেছে কে? বাংলাদেশ ব্যাংকের 2জন ডেপুটি গভর্নর। তদন্তে নাম এসছে, কিন্তু তাদের কিছু হয়নি। কিন্তু হলমার্কের ঘটনা, তানভীর, তিনি একটা রাস্তার তৈজস, এটাকে বলে কি, মানে ক্রোকারিজের বাংলা কি, ক্রোকারিজ বিক্রি করতেন উনি, রাস্তায় তৈজসপত্র বিক্রি করতেন। সেই লোকটাকে 5,000 কোটি টাকা লোন দিয়ে একটা শাখা থেকে এত বড় জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। তার কোনো কোলাটেরাল নাই, তার কোনো ইন্ডাস্ট্রি নাই, সাভারে জাস্ট কয়েক বিঘা জমি, এবং তাকে সহযোগিতা করেছে কে? একজন স্বাস্থ্য উপদেষ্টার নাম আসছে, একজন যুবলীগের নেতার নাম এসছে, এবং তারা তাকে মিলে, এবং ব্যাংকের একজন জেনারেল ম্যানেজার তাকে সহযোগিতা করে 5,000 টাকা। ফার্মার্স ব্যাংক, একজন সাবেক সংসদ সদস্য, যিনি একসময় প্রতিমন্ত্রী ছিলেন, আমলা ছিলেন, লুট করে ব্যাংকটাই নাই হয়ে গেল। পরে পদ্মা ব্যাংক নামে এসেও টিকতে পারলো না। বেসিক ব্যাংক, এই রিপোর্ট আমি করেছিলাম, আমি পার্সোনালি খোঁজ খবর করতে গেছিলাম। আমি সবার আগে বেসিক ব্যাংকে রিপোর্ট করেছি, পরে অন্যরা করেছে। বেসিক ব্যাংকে রিপোর্ট করতে গিয়ে কত সালে রিপোর্ট? 2012 বা 13 সালের দিকে। আচ্ছা, তারপরে প্রথম আলো করেছে, ডেইলি স্টার করেছে, সমকাল করেছে, চ্যানেল 24 করেছে, সবাই করেছে। এখন ওই রিপোর্ট করতে গিয়ে আমরা দেখেছি শুধু স্লিপের উপরে টাকা নিয়ে গেছে, সাদা কাগজের স্লিপের মধ্যে সাইন করে টাকা নিয়ে চলে গেছে ব্যাংক থেকে একটা চেয়ারম্যান। ওই যে রনি আছে এখানে, সে জানে এটা, সব ব্যাংক মানে বিজনেস রিপোর্টাররা জানে। কিছু হয়নি, 10 বছর পরে এসে তার নাম আসলো কি অভিযোগপত্রে, তাও এখনও মামলা হয়নি, তারা খুঁজেও পাওয়া যাচ্ছে না। তাকে পের করে দেওয়ার সাথে পিকে হালদার বেরিয়ে গেছে। আপনি চিন্তা করেন, ইসলামী ব্যাংক, ভয়ঙ্কর নভেম্বর তো আপনি বললেন, জনতা ব্যাংক, স্বয়ং অর্থমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে চেয়ারম্যান ব্যাংকটিকে শেষ করে দিয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, ক্রিসেন্ট নামে একটা কোম্পানিকে, আননটেক্স, এদেরকে লোন দেওয়া হয়েছে, কোনো ধরনের চেক করা হয়নি। সোনালী ব্যাংকের তো কাহিনী বললামই, আরও অনেকগুলো আছে। এতগুলো কাহিনী হয়েছে। এর বাইরে সরকার যেটা করেছে, আইন করে ব্যাংকের টাকার উপরে মালিকদের জমিদারি কায়েম করেছে। ব্যাংক ডিল করে পাবলিক মানি, সেখানে কি মালিকদের 9 জন সদস্য 9 বছর ধরে থাকতে পারবে, তারাই হবে, এবং তারা ব্যাংক পরিচালনা করছে তাদেরকে দিয়ে। এবং এটা অর্থমন্ত্রী তখন আহম মুস্তাফা কামাল, তিনি এই আইন করে গেছেন, তিনি সুবিধা দিয়ে গেছেন এটিকে। বাংলাদেশ ব্যাংক ব্যাংকের কাস্টোডিয়ান, অথচ ব্যাংকিং খাতে তার কোনো নিয়ন্ত্রণ নাই। তার উপরে একটা বিভাগ রেখে দিয়েছে ব্যাংকিং বিভাগ, তারা আমলাতান্ত্রিক রাজনৈতিক হস্তক্ষেপ করছে। সামগ্রিকভাবে বাংলাদেশের আর্থিক খাতে কোনো সুশাসন নেই, ভেঙে পড়েছে, অবাধ, লুটপাট, অনিয়ম, দুর্নীতিতে চেয়ে গেছে। ফাইনালি এসে আপনি এখন কী করছেন? মার্জারের চেষ্টা করছেন খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক। এর অর্থ হলো ধর্ষিতার সাথে ধর্ষণের শিকার মেয়েকে জোর করে বিয়ে দিয়ে দেওয়া, সেই কাণ্ডের দিকে হচ্ছে, সেটাও ব্যাকফায়ার করছে। আচ্ছা, আমরা আসবো, এই আলোচনায়ও আসবো। আমি আপনার কাছে আসতে চাই জনাব আমিনুল ইসলাম আমিন, এই যে সুশাসনের কথা বললেন রেজা ভাই, এই সুশাসন আসলে কত দূর? এটাকে মুখে মুখে বা কাগজে কলমেই থাকবে? আপনি রেজা ভাই যেটা বললেন, আপনি কি কোনো কিছু অস্বীকার করার কোনো সুযোগ আছে? শুভেচ্ছা আপনাকে রেজা ভাই এবং হেলাল ভাই আছেন, সম্মানিত দর্শক সবাইকে সালাম জানাচ্ছি। আমি আসলে বিষয়টা যত সরলীকরণভাবে বলা হচ্ছে, আমি অত সরলীকরণের পক্ষে না। একটা রিপোর্ট আসলেই সেটা নির্ভুল, সেটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। তার আগে বলেন, এখানে ব্যক্তিগতভাবে আমার সাথে মহসিন সাহেবের কোনো পরিচয় নেই, যদিও আমি চট্টগ্রামের মানুষ। আমার সাথে হলমার্কের তানভীরকে আমি জীবনে দেখিনি, অথবা পিকে হালদারকে আমি দেখিনি। কিন্তু আমি মোটা দাগে যেটা বুঝি, পিকে হালদারের অর্থ আত্মসাৎ অথবা বেসিক ব্যাংকের বাচ্চুর ব্যাংক ডাকাতি, এটার সাথে আমি এগুলোকে মিলাতে রাজি না। আমার বাড়ি চট্টগ্রাম হওয়ার কারণে আমি যেটা ইশতিয়াক ভাই বললেন, তার সাথে আমি পার্টলি এই জায়গায় ডিফার করছি যে তার কিছু নেই। এটা একেবারেই সঠিক নয় কথাটি, কারণ তার বিশাল ইন্ডাস্ট্রি ছিল, অস্বীকার করার জায়গা নেই। এখন সে কী কারণে ইন্ডাস্ট্রিগুলো ফেল করেছে, এটাও আমার মনে হয় আমাদের জানা উচিত। এখন না জেনে যদি সবাইকে গাধা গরু সবাইকে যদি এক লাইনে দাঁড় করে দিই, তাহলেও কিন্তু সুশাসন প্রতিষ্ঠিত হবে না। আবার আমার বক্তব্যের অর্থ এই নয় যে আমাদের আর্থিক খাতে খুব সুশাসন আছে, কোনো অনিয়ম নেই, তা না। সুশাসন অভাব আছে আর্থিক খাতে, অনিয়মের প্রাচুর্যও আছে। আবার একই সাথে ইশতিয়াক ভাই এটাও স্বীকার করবেন কিনা আমি জানি না, যে আর্থিক অনিয়ম বা আর্থিক কেলেঙ্কারির কারণে কাউকে ক্রসফায়ার দেওয়ার কোনো বিধান আছে কিনা। যদি বিধান না থেকে তাদেরকে আইনের আওতায় আনার বিধান থাকে, তাহলে উনি
অ্যাননটেক্সের কথা বললেন, অথবা উনি বাচ্চুর কথা বললেন, অথবা হলমার্কসের কথা বললেন, বা পিকা হালদারের কথা বললেন, একজন তো আইনের আওতার বাইরে নেই, প্রত্যেককে আইনের আওতায় আনা হয়েছে। সবাই আইনের আওতায় আসছে। বাচ্চুর বিরুদ্ধে মামলা হয়েছে উনি পালিয়ে যাওয়ার পরে, পিকে হালদারের বিরুদ্ধে মামলা হয়েছে পালিয়ে যাওয়ার পরে। না, পালিয়ে যাওয়ার পরে তারপরে কোনো হদিশ নাই। আমি বোধহয় সপ্তাহখানেক আগে একটা রিপোর্ট দেখলাম, হলমার্কের চেয়ারম্যান এবং এমডি কোথায়? তারা জেলে আছে একমাত্র। তারা জেলে। বিসমিল্লাহ গ্রুপের মালিক কোথায়? ওই ব্যাংকের ডিএমডিরা কোথায়? যারা এই লোন দিয়েছে ওরা কোথায়? নাই, কোথাও নাই। অবশ্যই জেলে, অবশ্যই জেলে। আজিজ সাহেব একমাত্র জেনারেল ম্যানেজার, তিনি মারা গেছেন। কিন্তু পিপলস লিজিং এর কথা যে বললেন, আমি রেজা ভাই যে কথাটা বললেন, সেইখানে দুজন বাংলাদেশ ব্যাংকের ডিরেক্টর যাদের নাম আসছে তাদের কোনো বিচার হয়েছে? আমি আপনাকে বলিনি যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, আমি বলছি না, এখন যেমন হাইকোর্ট বলল মামলাই হবে না। আমি বলছি অনিয়ম হচ্ছে না সেটি নয়, অথবা আমি বলছি না যে ব্যাংকে নয়ছয় হচ্ছে না, তাও নয়, হচ্ছে। কিন্তু আমি সরলীকরণের পক্ষে না, কিন্তু বিচারের আওতায় আসছে। আবার এটাও ঠিক, আপনি একদিনে তো আমি সব বিচার করতে পারবো না। আপনি কবে 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, নাৎসিদের বিচার তো এখনও চলমান, এখনও তো ওই সময় যাদেরকে পাওয়া যাচ্ছে তাদের বিচার করা হচ্ছে, বিচার মুখোমুখি করা হচ্ছে। এটা তো একটা চলমান প্রক্রিয়া। হ্যাঁ, বলা হয় জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড, ওদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং আবার আজকে সুপ্রিম কোর্ট যে নির্দেশনা দিয়েছেন, এখন আমি এখানে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টের সেই নির্দেশনার বিরুদ্ধে কথা বলা আমার আদালত অবমাননার বিষয় হচ্ছে কিনা, আমি তো আইনের, আচ্ছা আমরা ওই টপিকটা নিয়ে একটু পরে, আইনের ছাত্র, আমি তার আগে আমি মনে করি যে এখন অনিয়মের পাশাপাশি অনিয়মগুলোকে অ্যাড্রেস করে সেখানে কিভাবে এগুলাকে অপনোদন করা যায় সেই চেষ্টাও আছে। হয়তো চেষ্টাটা আরও ড্রাস্টিকলি হওয়া দরকার ছিল, সেই জায়গাটা নেই, বাট এটা হওয়া উচিত। এটা নিয়ে কোনো ধরনের আপোষ নেই। বাট আমি ঢালাওভাবে, যেমন আমি ধরেন আরেকটা কোম্পানি চিনি, যে ঢাকা চট্টগ্রামে যে হাবিব গ্রু রিজেন্ট এয়ারলাইন্সের মালিক, হ্যাঁ, ওদের 22,000 কর্মচারী ছিল। এখন নানাবিধ কারণে ওদের একটা কোম্পানি রিজেন্ট এয়ারওয়েজ ডিফল্টার হয়েছে। সে কারণে আস্তে আস্তে ব্যাংকের লোন না হওয়ার কারণে সবগুলো শিল্প আজকে রুগ্ন হয়ে গেছে। তার মানে এই নয় যে রিজেন্ট টেক্সটাইলের মালিক অথবা ওরা সরকারের টাকা মেরে দিয়েছে, কিন্তু চাইলে ওইটাও নিউজ করা যায় এইভাবে। কিন্তু রিয়ালিটিটা কি? আমি বলছি কি, মানে এখন যদি সবাইকে আমি গদবাঁধা চোর বলে ফেলি, সমস্ত শিল্পপতিদেরকে, তাহলে শিল্পটা করবে কি? আমাদের দেশে ধরেন 17.5% ইন্টারেস্ট পে পৃথিবীর কোনো দেশে করে কিনা, এইগুলো কি একটু বিবেচনা করা উচিত? আমি কিন্তু ব্যবসায়ী না, আমি আবার বলছি, আমার সাথে কোনো মানে আমি এগুলো বাস্তব সমস্যাগুলোর কথা বলছি, এই জায়গাটাও আমার মনে হয় অ্যাড্রেস করা দরকার। আচ্ছা আচ্ছা, যারা আজিজুল বারী হেলাল, আসলে রেজা ভাই বা আমিন ভাই যেটা বললেন, এগুলো তো আপনার বই পুস্তকের কথা, সব কথা তো আপনার বুকিশ কথাবার্তাও একটা আছে একটা বিষয়। আমার কাছে কথা হলো যে বাংলাদেশে একটা বিসিএস সাইকেল, এই সাইকেলের মধ্যে একটা ক্রোনি ক্যাপিটালিজম, অর্থাৎ যে অন্তরঙ্গ বন্ধুত্ব তাদের, যে এই যে বিসিএস সাইকেলের কি বন্ধুত্ব, যে ক্ষমতায় টিকে থাকতে হবে। এই বিসিএস সাইকেলেরই একটা অংশ হলো ক্ষমতায় টিকে থাকতে হবে। ক্ষমতায় টিকে থাকতে গেলে তার যে ক্রনিগুলো আছে সেগুলোকে এগুলো স্টিমুলেশন প্যাকেজ, টাকা নাও, আমি ক্ষমতায় থাকবো। কারণ ভয়ঙ্কর নভেম্বরের সাথে আলাদিনের চেরাগও একটা রিপোর্ট আপনি পড়েছেন কালের কণ্ঠে, তাই না? আলাদিনের চেরাগ। তো এইসব তো এই যে বিসিএস সাইকেলগুলো, এরাই কিন্তু বাংলাদেশের ডেমোক্রেসিকে আপরুট করে, ডিস্ট্রয় করে একটা আর কি অথরিটেরিয়ান গভর্নমেন্টকে ক্ষমতায় বসে, এবং গভর্নমেন্ট হলো এই বিসিএস সাইকেলেরই একটা অংশ। এরাই তৈরি করেছে এই ক্রনি ক্যাপিটালিজম। সুতরাং এই বইয়ের কথা বলে এতক্ষণ যে কথাগুলো বললেন, এ ভালো না, ওটা অ্যানালাইসিস হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার। মোট কথা যে বর্তমান যে ফ্যাসিবাদ সরকার ক্ষমতায় আছে, তার সহায়তা ছাড়া এত হাজার হাজার কোটি টাকা স্বাধীনতার পরে এই প্রথম বাংলাদেশে এত কোটি টাকা লুটপাট হয়ে গেল, তার কোনো বিচার তো দূরের কথা। এখন এইটাকে ঢাকার জন্য আপনি বিভিন্ন রকম বুকিশ কথাবার্তা এনে আপনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। বাংলাদেশ লুটপাট হয়ে গেল, যার ফলে দেখেন যে ঢাকা শহরে আমি আজকে দেখলাম একটা রিপোর্ট যে ঢাকা বিমানবন্দর রোডে
আপনার বনসাই গাছ আর চাইনিজ ফুল গাছ লাগানোর জন্য শত কোটি টাকার প্রজেক্ট করেছে, অথচ এই গাছ যে আপনার গ্রিনিশ যে ইফেক্টটা আনা দরকার পরিবেশের জন্য সেটা সম্ভব না। শুধু বিদেশি গাছ লাগালে বেশি টাকা আপনার প্রাক্কালিত ব্যয় হবে, বেশি দুর্নীতি করা যাবে, এবং সরকার সেগুলোকে প্রণোদনা দিচ্ছে, সাপোর্ট করছে। সরকারের সাপোর্ট ছাড়া তো এইসবগুলো সম্ভব না, একটু সম্ভব না। সুতরাং আমি মনে করি সব জায়গায় যেমন এই রিপোর্টে এই ব্যবসায়ীর নামে আমি দেখি নাই কোনো রাজনৈতিক পরিচয় তার। এখানে রাজনৈতিক পরিচয় এটা আপনার এটা ভিসিয়াস সাইকেলের, এটা তো একটা অশুভ চক্র। এদের রাজনৈতিক পরিচয় ইম্পর্টেন্ট হলো টাকা কামিয়ে ক্ষমতায় থাকতে হবে, ক্ষমতার চেয়ার ছাড়া যাবে না। তার জন্য দেশের আপনার সভরেন্টি যাক, দেশের লিবার্টি যাক, ইভেন ইকোনমিক ধ্বংস হয়ে যাক, কিন্তু আই হ্যাভ টু রিমেইন দ্য পাওয়ার। এই সমস্ত কারণে এই টনি ক্যাপিটালিজম বলেন, ভিসিয়াস সাইকেল বলেন, এইসবে জন্ম হয়েছে সরকারের প্যাট্রোনাইজেশনে। আমার বক্তব্য হলো সেটা। এইগুলো আপনি ওই সমস্ত বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক, তারপরে আপনার এই যে নাবিল গ্রুপ, তারপরে আরও কী গ্রুপ আমি দেখলাম, এই ভয়ঙ্কর নম্বর মতো নাবিল গ্রুপ, আলাউদ্দিনের চেক, এইগুলো মনে করেন তো এরা আপনার দাবার গুটি, মূল চালটা যে দিচ্ছেন তাকে আগে ঠিক এই ক্ষমতার যারা আছেন তাদেরকে আগে দুর্নীতিমুক্ত, তাদেরকে এই সমস্ত পৃষ্ঠপোষকতা করলে চলবে না। আপনি এখন ওই সমস্ত ফুড সোলজারদেরকে ধরবেন, তাদের নামে রিপোর্ট করবেন, মূল রিপোর্টটা করেন না। আচ্ছা, আমাদের সাথে যেহেতু ওবায়দুল্লাহ রনি এখনও আছেন, আপনাকে জিজ্ঞেস করি, এই রিপোর্টটা করার সময় আমি এখানে এই জিনিসটা মানে শুধুমাত্র তার ফল্ট, তার সমস্যাগুলো এখানে তুলে ধরা হয়েছে। ব্যাংকিং খাত, একটা লোন যখন ডিসবার্স হয় তাকে ধাপে ধাপে হয়, তার নামে যখন কোনো একটা ইন্ডাস্ট্রির বিপরীতে সে লোন নেয় তখন কিন্তু একবারে ব্যাংক লোন দিয়ে দেয় না, প্রথমে সে ক্রেডিট লাইন মানে অনেক রকমের কমপ্লায়েন্স সে ঠিক করে। সেই জায়গাগুলো কি এই ব্যাংকগুলো, যে 24টা আর্থিক প্রতিষ্ঠানের কথা আপনি বলেছেন, এরা কি এই দায় এড়াতে পারে? এই বিষয় নিয়ে কি কথা বলেছেন? না, ধন্যবাদ। যে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আমার রিপোর্টে কয়েকটা রেফারেন্স আছে যে কিভাবে এই লোনগুলো বের করেছে। এর একটা বড় ওয়ে হলো সে এক্সপোর্টের এগেনস্টে ভুয়া বিল ক্রিয়েট করছে। তো ভুয়া বিল ক্রিয়েট করার ব্যাংকারের সম্পৃক্ততা ছাড়া এটা কখনো সম্ভবই না। তো আমি আসলে যেহেতু খুব বিস্তর একটা বিষয় এবং অনেকগুলা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান জড়িত এই তথ্যগুলো বের করতে, তো ব্যাংকারের যে পোর্শনটা, ওটা যদি আমি বলতে যাই, এখানে কিছু আইনগত নিশ্চয় আপনি জেনে থাকবেন যে আইনগত কিছু জটিলতায় আমি পড়তে পারি, যে হয়তো ওই সময় কে ব্যাংকার ছিল কিংবা তার সিগনেটরি, আবার অফিসিয়ালি কিন্তু ওই ডকুমেন্টস গুলা আমাকে তারা দিতে বাধ্য না, যে কারণে আমি যখনই লিখবো তখন তারা একটা আইনগত ব্যবস্থা নিলে সেটা আমার প্রোটেক্ট করা একটু কঠিন হবে। কিন্তু আমি কিন্তু বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে হলো ব্যাংকাররা জড়িত, এবং আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল যে মোটামুটি ভাবে রিপোর্টটা তুলে ধরা এবং এই সংস্থাগুলা চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে আসলে দুদক যে দায় মুক্তি দিতে যাচ্ছে, বাংলাদেশ ব্যাংক যে অনেকটা বসে আছে নীরবে, তারপরে এরপরে এনবিআর মামলা করেছে একটা তার অর্থ পাচারের, কিন্তু সেটা নিয়ে ওইভাবে অগ্রগতি নাই। এরপরে ব্যাংকার যে এতগুলা ব্যাংক তারা যে একটা বিপদে পড়েছে, তো ব্যাংকগুলারও এটা নিয়ে কোনো হেলদোল নাই। এখানে এনবিএল এর একটা বিষয় আমরা একটা জিনিস রিপোর্টে লিখেছি, যে এনবিএলই মূলত শুরু করছে তাকে লোন দেওয়া এবং ভুয়া লোন দেওয়া। এনবিএল এর এখানে দুইজন পরিচালকের বিষয়ে আমরা পেয়েছি যে তার 62 কোটি টাকা ওই পরিচালকের। অনেক ধন্যবাদ ওবায়দুল্লাহ রনি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আপনার বক্তব্য মোটামুটি পরিষ্কার এবং আমরাও একটা সিনারিও পেয়েছি। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের একটা ছোট্ট বিরতির সময় আছে, বিরতির পর এসে বাকি আলোচনা। ইস্পাহানি মির্জাপুর চা মুক্তবাগ দেখছেন চ্যানেল 24-এ। আমরা আলোচনা করছিলাম আর্থিক খাতে সুশাসন। এই পার্টে আমরা উপজেলা নির্বাচন নিয়ে একটু আলোচনা করতে চাই। আলোচনা করতে গিয়ে আমি শুরুতেই আসতে চাই জনাব আজিজুল বারী হেলাল আপনার কাছে। উপজেলা নির্বাচনে আপনার এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি পত্রিকার রিপোর্ট অনুযায়ী 80 জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।
এক ধরনের অস্বস্তিতে আপনারা নির্বাচন নাই, কোনো কোনো ক্ষেত্রে আপনাদের কি এরকম মনে হয় যে আপাতত লক্ষ্যহীন মনে হচ্ছে বিএনপির ডিরেকশন? নির্দিষ্ট কোনো লক্ষ্য কি আছে, কি করতে চায় আসলে বিএনপি? এতগুলো নেতা আসলে অনেকেই বলে থাকেন যে একটা রাজনৈতিক দলের আসলে আনন্দ উৎসব যদি থেকে থাকে সেটা হচ্ছে নির্বাচন এবং ফাইনাল ডেস্টিনেশন হয়তো সরকার গঠন, কিন্তু সেই আনন্দ উৎসবের জায়গায় যখন দিনের পর দিন তাদেরকে বঞ্চিত করছেন, এইভাবে কি শাস্তি টাস্তি দিয়ে সম্ভব আসলে তাদেরকে একটা পথে আনা, শৃঙ্খলা আনা দলে? শোনেন, নির্বাচন তো নির্বাসনে গেছে, ওইটাকে তো আপনি উৎসব বলতে পারেন না। এখন যদি মেকি একটা কনে সাজায় যদি বিয়ে দিতে চান সেটা অন্য জিনিস। নির্বাচন নির্বাসনে গেছে। আপনি যেটা বলছেন যে বিএনপিতে গুটি কয়েক লোক, সামান্য কিছু লোক হয়তো নির্বাচনে মাঠে তারা কাজ করছে, এটা অন্য জিনিস। কিন্তু আপনি আওয়ামী লীগে দেখেন, এই যে কিছুক্ষণ আগে আলোচনা হচ্ছিল যে এই উপজেলা নির্বাচন, বাংলাদেশের নির্বাচনকে ধ্বংস করে এখন উপজেলা নির্বাচনে তারা একটা নিয়ম করলো দেখলাম যে কি স্বজন আত্মীয় এরা নাকি দাঁড়াতে পারবে না। এটা কি একটা লোকের মৌলিক অধিকার লঙ্ঘন না? অর্থাৎ এই অবৈধ সরকার যা ইচ্ছা তাই করতে পারে। আপনার উপজেলা নির্বাচন আপনি যে আত্মীয় স্বজন দাঁড়াতে পারবে না এরকম আসে না এই বিষয়টা, এটা দলের ভেতরে, তাদের দলের ভেতরে আওয়ামী লীগের। আপনি এটা তো মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ণ। আপনার দলকে তো না করে নেই না, আমরা তো এই নির্বাচন এই সরকারকেই বয়কট করেছি। এই নির্বাচন অবস্থা, এই নির্বাচনে কি আপনি মনে করেন যে 24 সালের জাতীয় নির্বাচন আওয়ামী লীগের আজকে মিরসরাই উপজেলার একজন দেখলাম, আমি বললো যে বহু 2 নম্বরই করা হয়েছে জাতীয় নির্বাচনে, আমরা এই উপজেলা নির্বাচনে করব না। এই সবক তো আমরা শুনছিলাম 2018 সালেও, যে 2014 সালেও, যে কোনো রকম একটা নির্বাচন করে আমরা সংবিধান সম্মত একটা তত্ত্বাবধায়ক সরকার দেবো, সে কথাও রাখতো না। 18 সালে বলছিল যে একটা সুষ্ঠু নির্বাচন হবে, সেটা রাতে হয়ে গেল। আর 24 সালে আপনি কিভাবে মনে করতে পারেন যে একটা সুষ্ঠু হয়নি? তো জনগণই অংশগ্রহণ করেনি। বিএনপি আপনি বলছেন লক্ষ্যহীন, দেখেন বিএনপি লক্ষ্য স্থির আছে বিদায় বিএনপির ডাকে সাড়া দিয়ে মাত্র ঢাকা শহরে আপনি দেখেন ডয়েসেলে টেলিভিশন সহ স্থানীয় কিছু টেলিভিশন দেখেছে, ঢাকা শহরে 3 থেকে 5% ভোট পড়েছে। এই টেলিভিশনের রিপোর্টগুলো ইলেকশনের দিনে আপনি দেখেছেন। এরপর আর একটা রিপোর্ট করলো যে সারা বাংলাদেশে হয়তো 10% ভোট পড়েছে, কিন্তু নির্বাচন কমিশনার দুপুরবেলা ভাত ঘুম থেকে উঠে বললেন 39%, আর একজন পিছন থেকে পুশ করে বললেন না 42। মানে কি ম্যানুফ্যাকচারার ইলেকশন হয়ে গেল, সবাই দেখলেন। ওটা কোনো ইলেকশন, ওটা তো আওয়ামী লীগের একটা জাতীয় কাউন্সিল হলো। ওখানে যদি আপনি ইলেকশন বলে ওটাকে আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল বলতে পারে, নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা। আর অনেক সময় বলে যে কি পিসফুল নির্বাচন হলো। আমি আজকেও দেখলাম যে ইলেকশনের 15 নভেম্বর যখন ইলেকশনের স্কেডিউল ঘোষণা করলো, তার থেকে 31শে জানুয়ারি পর্যন্ত 17 জন লোক মারা গেছে এবং 4000-এর মতো সহিংসতা হয়েছে, কিন্তু বলছে আওয়ামী লীগের নেতারা যে পিসফুল ইলেকশন। আমি মানে হতবাক যে প্রথম আলো রিপোর্ট করতেছে যে 17 জন এই এক মাসে নির্বাচন কালীন সময় আপনার প্রায় হত্যাকাণ্ড হয়েছে। এবং দেখেন যে সেখানে আওয়ামী লীগের বাংলাদেশে কোন দল, একমাত্র জাতীয় পার্টি, তাও স্বীকার গেছে। জিএম কাদের সাহেব বলছে যে কেন তিনি নির্বাচনে গেলেন, তাই না? একমাত্র আওয়ামী লীগ আর আওয়ামী লীগ নির্বাচনে, বাংলাদেশে কোনো রাজনৈতিক দল। আজকে দেখলাম আওয়ামী লীগের নেত্রী বলছেন যে অতি ডান অতি বাম সব এক হয়ে গেছে। আমি তো বলছি উনি এই একটা কথা ঠিক বলেছে যে বাংলাদেশে এই যে অব্যবস্থা, এই ফ্যাসিবাদকে তাড়ানোর জন্য বাংলাদেশের সমস্ত সব আদর্শ সব আদর্শ ঐক্যবদ্ধ হয়েছে। সে আপনি ডান বলেন, বাম বলেন, আর দক্ষিণপন্থী বলেন, আর যে পন্থী বলেন, সব আজকে এই সরকারকে পতনের জন্য ঐক্যবদ্ধ। আমরা একটা কথা জানি যে ইডিওলজি সিপারেটাস না, সে ঐক্যবদ্ধ হয়ে আপনাদের অ্যাক্টিভিটিসটা কি? অ্যাক্টিভিটিস আপনি দেখেন, আমাদের যে ভোট বর্জনের আহ্বানে জনগণ ছাড়া দিয়েছে। আমরা যে 28শে নভেম্বর বাংলাদেশে যে মাস গ্যাদারিং হয়েছে, সেই মাস গ্যাদারিংয়ের উপর গভর্নমেন্ট মেশিনারিজ কীভাবে ক্র্যাকডাউন করেছে, তাদের যে সাপ্রেশন, তাদের সে রিপ্রেশন, এইগুলোতে জয়লাভ করেছে, কিন্তু আলটিমেটলি বাংলাদেশের পরাজয় হয়েছে। আচ্ছা, এটা কিন্তু বিএনপিকে, জনগণ যদি আপনাদের ডাকে সাড়া দিয়েই থাকে, তারপরে আর কোনো বিএনপির কোনো কাজ নাই? বিএনপি কি এখন, ধরেন যে বিএনপি এখন অন্যতম প্রধান রাজনৈতিক দল বাংলাদেশের, তাদেরকে আর কোনো ডিউটিজ নাই যে বাংলাদেশে এত সব অনিয়ম হচ্ছে, এই যে টাকা পাচার নিয়ে, আমরা তো এই সব নিয়ে কথা বলছি। এখন আপনি গভর্নমেন্টের যে ল এনফোর্সিং এজেন্সির যে মেশিনারিজগুলো, সেটা এত শক্তিশালী যে আপনি ওই যে জনগণের উপর যে ক্র্যাকডাউনটা,
যে আমাদের জনসভা যে আপনি সাউন্ড গ্রেনেড মেরে বন্ধ করে দিলেন, তাই না? মুহুর্মুহ সাউন্ড গ্রেনেড মেরে জনগণের কণ্ঠকে আপনি স্তব্ধ করে, এখন আপনি কি করতে চান? আপনি কি সশস্ত্র যুদ্ধে নামতে বলেন? আমাদের আর কি করার আছে? আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট জনগণকে ঐক্যবদ্ধ করে সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি। সরকার সেখানে কি রেসপন্সটা কী করলো? যে পুরো মেশিনারি ল এনফোর্সিং এজেন্সিসগুলো জনগণের এই প্রত্যাশাকে, জনগণের এই আহ্বানকে তোয়াক্কা না করে তাদের উপর বন্দুক চালালো, গুলি চালালো, সাউন্ড গ্রেনেড মারলো, তাই না? আমি সেটা বলছি। তাহলে আমাদের আর কি করার আছে? এখন আপনি কি আমাদের কি করতে বলেন? আর আমরা এইভাবে রাজনৈতিক আন্দোলন তো এইটাই। এখন গভর্নমেন্ট মেশিনারির যখন সরকারের সাথে আপনার ওই যে বিসিআর সাইকেল হয়ে যায়, নেক্সাস হয়ে যায় একটা, তখন তো জনগণের আসলে এই আন্দোলনের দীর্ঘস্থায়ী দীর্ঘস্থায়ী। এবার একটু আমিন ভাই আপনার কাছে আসতে চাই। তিনি যেটা বলছিলেন তার বক্তব্যে যে আজকে 7ই জানুয়ারি নির্বাচনে নৌকার প্রার্থীকে জেতাতে অনেক অপকর্ম করেছি, 8 মের উপজেলা নির্বাচনে সেটা করতে চাই না। চট্টগ্রামে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের একজন সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ভূঁইয়া তিনি একটি বক্তব্য এভাবে দিয়েছেন। এইটা আজকে সারাদিন ফেসবুকেও বেশ সয়লাভ জিনিসটা। এই বক্তব্যের প্রেক্ষিতে আপনার মত কি? ছোট্ট একটু শুনে তারপরে অন্য বিষয়ে আছে, অন্য প্রশ্ন আছে। বাংলাদেশের নির্বাচন অথবা তৃতীয় বিশ্বের যে নির্বাচন, সেখানে বিচ্ছিন্নভাবে কয়েকটি নির্বাচনী এলাকার কোনো একটা ঘটনা সারা বাংলাদেশের চিত্র হতে পারে না। যেমন একটু আগে হেলাল ভাই বললেন যে নির্বাচনে 16 জন মারা গিয়েছে জাতীয় নির্বাচনে। না, এই বিচ্ছিন্ন ঘটনা বলতে কি আপনি মিরসরাইয়ের ওই 7ই জানুয়ারির নির্বাচনে? আমি মিরসরাই ভালো নির্বাচন হয় নাই, স্পষ্ট বাংলায় বলেছি যে বাংলাদেশের মতো জায়গায়, তৃতীয় বিশ্বের মতো দেশে নির্বাচনের বিচ্ছিন্ন দু একটি ঘটনা, নির্বাচনের ঘটনা পুরো বাংলাদেশের চিত্র হতে পারে না। 7 জানুয়ারির কথা বলছেন? আমি তো, আপনি জাহাঙ্গীর কোন বিষয় নিয়ে কথা বলছে? 7 জানুয়ারি। তাহলে আমি এটা আবার ব্যাখ্যা করার কি দরকার? এটা তো না বোঝার কোনো কারণ নেই। এটা সারা বাংলাদেশের চিত্র হতে পারে না। আর আওয়ামী লীগ বা আমরা দাবি করিনি যে 7 জানুয়ারি নির্বাচন অথবা এখানে কোনো ভুল ছিল না, সেটা কোনোদিন বলিনি। বরঞ্চ বিএনপি যদি সত্যিকার গণতন্ত্রময় একটা রাজনৈতিক দল হয়, তাদেরই ভাবা উচিত যে উনি যে বললেন যে নির্বাচনে পাঠানো হয়েছে, সেই নির্বাচনে পাঠানোর দায় তাদের কতটুকু। 2006-এ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জায়গায় বিএনপি যদি তার ক্ষমতাকে চিরকালীন করার অশুভ পায়তারা থেকে যদি তাদের একজন সাবেক নেতাকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান করার জন্য বিচার বিভাগীদের বয়সসীমা না বাড়াতো, অথবা আন্দোলনের মুখে তিনি যখন সে দায়িত্ব গ্রহণ করতে অস্বীকৃতি জানালেন, এরপরে যদি বিএনপি সাংবিধানিক ধারায় দ্বিতীয় অপশন বেছে নিতেন, তাহলে কিন্তু আজকের বাংলাদেশ সেই জায়গায় আসতো না। সেখানে বিএনপি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ সব অপশন বাদ দিয়ে 5th অপশনে গিয়ে তাদের পছন্দের রাষ্ট্রপতিকে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বানালেন। তা আমি তো মনে করি নির্বাচনে পাঠানোর অন্যতম কারিগর বিএনপি, এবং এরপরে সব নির্বাচনে অংশগ্রহণ না করে সেখানে মানুষ সেটা কিভাবে বিএনপি সেটার কারিগর? আওয়ামী লীগ কি সেইখান থেকে আইডিয়াটা পেয়েছে? না, সেটা না, আওয়ামী লীগ পায়নি তো। আপনি যখন এই যে বিএনপির যে দাবি, যেমন আমি হেলাল ভাইকে ধন্যবাদ জানাই, গত পরশু বিএনপির 8 জন কেন্দ্রীয় নেতার সাথে একটা টক শুনতে ছিলাম, তিনি বলেছেন এই নির্বাচনে 2% ভোট কাস্ট হয়েছে। হেলাল ভাই আজকে 4 এবং 5%, 4% বাড়িয়ে বলেছেন। হ্যাঁ, তো এখন তারা তো তোতা পাখির মতো প্রতিদিন বলেই যাচ্ছেন, বাট রিয়ালিটিটা কী? হ্যাঁ, এখন উনি বলছেন যে দুপুরে বলেছেন উনি 39%, সন্ধ্যায় বলেছেন 42%। আচ্ছা, এই যে ভারত এখন নির্বাচন হচ্ছে, বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখানে নির্বাচন কমিশন বিকালে বললো 60% ভোট কাস্ট হয়েছে, রাতে বললো 63। ওরা কি চুরি করেছে? কারণ বিকালের মধ্যে তো সব নির্বাচনের টোটাল ইনফরমেশন তাদের কাছে আসেনি। তো বাংলাদেশের ক্ষেত্রে তো সেটাই বাস্তবতা। আমরা ল্যান্ডমার্ক হিসেবে দেখবো যে ভারত, আমি বলছি এটা তো প্রাসঙ্গিকভাবে আসবেই। ভারত হচ্ছে পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, এটা তো শেয়ার করার জায়গা নেই। তো সেখানেও তো নির্বাচন কমিশন বিকালে বলেছে 60% ভোট কাস্ট হয়েছে, সন্ধ্যায় বলেছে 63% ভোট কাস্ট হয়েছে। তার মানে কোনোটা মিথ্যা না, কারণ সন্ধ্যা পর্যন্ত তাদের কাছে যে ইনফরমেশন ছিল সেখানে 60%। তো সেটা যদি সেক্ষেত্রে সত্যি হতে পারে, বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষেত্রে সেটা মিথ্যা হবে কেন? আর ওরা যে প্রতিদিন বলছেন যে তাদের জনগণ তাদের পক্ষে আছে, এবং ভারতের মতো দেশে যদি 63% মানুষ ভোট দিয়ে গিয়েছে, তার মানে কি ওখানে তো কেউ ভোট বর্জন করেনি, তাহলে 37% মানুষ তো ভোট দিতে যায়নি।
তো সুতরাং এইটা তার মানে এই নয় যে আমার আহ্বানে সাড়া দিয়ে মানুষ ভোট কেন্দ্রে যায়নি, এটা ঠিক নয়। যদি তাদের এত জনশক্তি থাকতো তাহলে সেই জনশক্তি তো রাস্তায় নামতো। আচ্ছা, একটু বলবেন যে এই যে উপজেলা নির্বাচন, আজকেও আমরা ভেবেছিলাম যে দলের হাইকমান্ড থেকে সামলানো যাচ্ছে না তৃণমূল পর্যায়ে অনেক প্রার্থীকে, বিশেষ করে ওই যে স্বজনদের কথা বলা হচ্ছে, মন্ত্রী এমপিদের, এবং তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট কোনো কিছু একটা গাইডলাইন বা তাদের উপরে কোনো একটা কিছু আরোপ হতে পারে এরকম একটা কিছু ধারণা করা হচ্ছিল আগে থেকে, কিন্তু সেইভাবে কোনো ইনস্ট্রাকশন আমরা দেখি নাই। কিন্তু শৃঙ্খলা ফেরানোর জন্য আওয়ামী লীগ যেই পথে আছে সেটা কি সঠিক, মানে ঠিক পথেই আছে, এইভাবেই নির্বাচন করে ফেলা যাবে? মানে আমাদের দলীয় শৃঙ্খলা, জি, মানে শৃঙ্খলা ঘটানোর ফিরে যেটুকু ব্যত্যয় ঘটেছে এগুলো কম বেশি, আওয়ামী লীগ একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, এটার যে শ্রেণী চরিত্র সেখানে সবসময় এটা কম বেশি থাকে এবং সেটা অবশ্যই নিয়ন্ত্রণের মধ্যে আছে। এবং যেটুকু ভুলভ্রান্তি অথবা অসামঞ্জস্যতা আছে সেটি আমাদের দলের দায়িত্বপ্রাপ্ত বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আছেন, তারা দলের সাধারণ সম্পাদক এবং মাননীয় সভাপতির সাথে কথা বলে ডেফিনেটলি সেগুলো সমাধান করবেন এবং সে ব্যাপারে আমরা নেতৃত্বের প্রতি পুরোপুরি আস্থাশীল। এবং মাননীয় প্রধানমন্ত্রী আজকে বলেছেন যে আমরা নেক্সট মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আজকের মিটিংয়ে সেটা আলোচনা না হওয়া মানে এই নয় যে বিষয়টা এখানে ওভারলোক করা হয়েছে, বিষয়টা সেরকম নয়। সেটা আমরা আমাদের সাংগঠনিক বিষয়টা আমরা আমাদের দৃষ্টিকোণ থেকে দেখব। আচ্ছা, রেজা ভাই, আপনার কাছে আসতে চাই যে এই নির্বাচন নিয়ে এখন পর্যন্ত যেই লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি আমরা, এটা তো স্থানীয় নির্বাচন, তো ওভারঅল নির্বাচন কমিশনের আচার আচরণ বা তাদের যে ম্যানেজমেন্ট এবং দুই রাজনৈতিক দল, আপনার কি মনে হয় মানে কেমন অবস্থায় আছে এখন, ঠিকঠাক চলছে কিনা? এইবারের নির্বাচনের একটা বড় দিক হলো যে আওয়ামী লীগ প্রতীক দেয়নি, তার নৌকা প্রতীক কাউকে দেয়নি, যদিও প্রতীকের বিষয়টা তুলে ফেলেনি, আইন থেকে তুলে ফেললেই ভালো হতো। স্থানীয় সরকার নির্বাচনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে পারলে ভালো হতো এবং এটা একসময় তাই ছিল। কিন্তু এটাকে একটা প্রতীক দেওয়ার মাধ্যমে, একজন ব্যক্তিকে একটা প্রতীক, তাও কিন্তু সবাইকে না, একজন ব্যক্তিকে একটা প্রতীক দেওয়ার মাধ্যমে মালিকানা তৈরি করে দেওয়া এলাকার, এটা একটা সিস্টেম চালু করেছে আওয়ামী লীগ, সেখান থেকে বেরিয়ে এসছে, কিন্তু সিস্টেম তুলে ফেলে নেয়। আমি প্রথমে বিএনপির দিকটা বলি যে বিএনপি কেন এই নির্বাচন বর্জন করছে আমার কাছে বোধগম্য নয়। এই কারণে যে এটা একটা স্থানীয় সরকার নির্বাচন এবং এখন পর্যন্ত দৃশ্যমান এটি অরাজনৈতিকভাবেই হচ্ছে, যদিও আওয়ামী লীগের প্রভাব অনেক বেশি, কারণ আওয়ামী লীগ ক্ষমতায় আছে, তার পক্ষের মানে একই দলের হয়তো প্রতিপক্ষ অনেক ক্যান্ডিডেট আছে, সেটা নিয়ে অনেক কথা হচ্ছে মন্ত্রী এমপিদের নিয়ে। কিন্তু তারপর আপনি নির্বাচনকে বর্জন করলে আপনার যেটা হয় কি, আপনার লিগ্যাল রাইটসটা চলে যায়। আমি সাবেক নির্বাচন কমিশনার ডক্টর সাখাওয়াত হোসেন আমাকে বলেছিলেন, কেউ যদি নির্বাচনে অংশ না নেয় তাহলে নির্বাচন নিয়ে প্রশ্ন করার অধিকার তার থাকে না। তাহলে আপনি বোঝেন যে আইনটা কত মানে অদ্ভুত। ফলে এখানে কিন্তু নির্বাচনে অংশ নিয়েই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে হবে। দ্বিতীয়, আপনাকে একটা দৃষ্টান্ত দিই, পাকিস্তানে এই মুহূর্তে একটি উপনির্বাচন চলছে অনেকগুলো আসলে, সেখানে ইমরান খানের দল অংশ নিচ্ছে, কিন্তু তাদের কোনো প্রতীক নাই, তাদের প্রার্থীরা জেল জুলুম জেলখানায় নির্বাচন কমিশনের উপরে কি সেই আস্থা রাখার মতো অবস্থা ওখানেও নেই? ওখানে তো সবকিছু বদল করে দিতে পারে একজনের হাতে। পাকিস্তানের সেনাপ্রধানের এমন ক্ষমতা দেওয়া আছে, তিনি যেই ব্যক্তিকে ফাঁসিও দিতে পারেন। পাকিস্তানের সেনাপ্রধানের এমন ক্ষমতা রাষ্ট্রীয়ভাবে দেওয়া আছে, একটা সরকারি কর্মচারী, তাকে সেই ক্ষমতা দিয়ে নির্বাচনের ফলাফল ঘোষণা বন্ধ করে। পাকিস্তানের যে অবস্থা, বাংলাদেশ তো মানে এই কারণেই বলছি, সেখানকার মতন একটা জায়গায় উনি কিন্তু নির্বাচন থেকে সরে আসেন নাই। তিনি যে বলছেন যে তোমরা নির্বাচন করো, ফাইট করো, অর্থাৎ লড়াইয়ের ময়দানটা ছেড়ে দেওয়ার কথা কিন্তু তিনি বলেন নাই। বাংলাদেশেও বললেন উপজেলা নির্বাচনে কিন্তু সেই অবস্থা নাই, এবং একজন তো বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে দেখলাম বিএনপির, এবং কোথাও কোথাও বিএনপির খুব শক্ত অবস্থান আছে, তারা খুব ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারতো। স্থানীয় সরকারে নির্বাচন করলে সুবিধা হয়, এটার মাধ্যমে তো সরকার পরিবর্তন ঘটবে না। আপনি হারেন বা জিতেন, সরকারের কিচ্ছু যায় আসবে না। এই সুযোগটা কেন বিএনপি রাজনৈতিকভাবে নিল না, এটা আমি জানি না। এটা তাদের নিশ্চয়ই কোনো না কোনো হিসাব আছে। না, তারা যেহেতু এই সরকারকেই মানে না, এই সরকারের ইনস্টিটিউশন বিশেষ করে নির্বাচনকেই মানে না, ঠিক আছে, তাহলে তো আর সরকারকেও তো মানে না, শুধু কমিশন, দেশকে সরকারকেই মানে। সরকার আর দেশ তো এক জিনিস না রেজা ভাই। না না, আমি কমিশনকে মানে না, সরকারকেও তো মানে না, শুধু দেশ কেন? তাহলে আপনি সরকারের অধীনে আমরা কোনো নির্বাচন যাবো কেন? ম্যানিপুলেট করেছে যে সরকার, আপনাদের নেতা কর্মীদের মধ্যে যে চাঞ্চল্য ছিল, নেতা কর্মীদের আমি আপনাকে ইন্টারফেয়ার করি, আমাদের তৃণমূলের সিদ্ধান্ত যে এই সরকার অধীনে কোনো নির্বাচনে উপজেলা নির্বাচনে যাওয়া যাবে না, এটা কিন্তু টপ লেভেলের সিদ্ধান্ত, এটা বটম থেকে এই সিদ্ধান্তটা আসে।
তৃণমূলের বটম সিদ্ধান্ত থেকে আসলে আবার 80 জন দাঁড়ালো, 80 জন দাঁড়ালো। দ্যাট ডাজ নট মিন যে আমার কর্মী তো 80 লক্ষের উপরে আমার কর্মী, তার মানে 80-90 জন কর্মীকে আপনার মিসগাইডেড হতে পারে না। একজনও যদি ন্যায্য কথা বলে মানবেন না, তা হবে কেন? আপনি ডেমোক্রেসি যেখানে এক ন্যায্য কথা কোনটা, সে তার অবস্থান ব্যাখ্যা করতে পারে। সে তার অবস্থান এটা বিএনপির রাজনৈতিক ব্যাপার, সেটা আপনি বলেন যে এটা আমাদের কাছে তার রাজনীতি, যেটা আমিন ভাইও বলছেন তাদের রাজনীতি এটা। এখন আসেন যে নির্বাচনটা কেমন হবে। খোদ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যখন স্বজনদেরকে দাঁড়াতে না করেন মন্ত্রী এমপিদের, তখন বোঝা যায় যেখানে প্রভাবের বিষয়টা আছে। অর্থাৎ নির্বাচনটা যে আসলে একটা প্রভাবিত নির্বাচন হতে চলেছে খোদ সাধারণ সম্পাদকের কথা দেখে আসে। সমকাল পত্রিকার রিপোর্ট দিয়ে আপনি শুরু করেছিলেন, গতকাল কি সমকাল একটা রিপোর্ট আছে, স্বজনদের কপাল পুড়ছে, ঘর পুড়ছে ইত্যাদি বলছে। তখন আমি একটা আলোচনায় বলছিলাম কিছুই হবে না, এবং তারা বলছে মঙ্গলবারের মিটিংয়ে সেটা সিদ্ধান্ত হবে। মঙ্গলবারে আলোচনাই হয়নি। তার অর্থ হলো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একটা নির্দেশনা দেন, তৃণমূলের নেতারা সেটা মানেন না, মন্ত্রী এমপিরা মানেন না, তারা তাদের স্বজনদেরকে দাঁড় করিয়ে দেন। প্রথম কথা হলো নির্বাচন সাংবিধানিক অধিকার, যে কারো অধিকার আছে নির্বাচন করার, আত্মীয় হোক স্বজন হোক যে কেউ দাঁড়াতে পারে। কিন্তু তারপরও দল যখন একটা দলীয়ভাবে সিদ্ধান্ত হয় সেটা না মানার অর্থ হলো দলের শৃঙ্খলায় সমস্যা আছে। এবং 7 জানুয়ারি নির্বাচনের পরে বিবাদ বিষোদ্গার এগুলো এখন শত্রুতায় পরিণত হয়েছে। আওয়ামী লীগ টানা 4র্থবার ক্ষমতায়, এবং প্রান্তিক পর্যায়ে কোন্দল এবং বিবাদ খুনাখুনি কিন্তু আমরা বহু দেখেছি। এটাকে শুধু একটা মাল্টি ক্লাস পার্টি অনেক কিছু থাকবে এটা বলে উড়িয়ে দেওয়ার জায়গা নাই। আওয়ামী লীগ, এখানে একজন কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন, আওয়ামী লীগের তো এখন কোনো প্রতিপক্ষ নেই, বিএনপি মাঠে নাই, নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে রাজনৈতিক চর্চা থেকে সরে গিয়ে ক্ষমতা এবং আধিপত্যের চর্চা করছে। এটাই হলো সবচেয়ে দুঃখজনক জায়গা। এবং সেই আশঙ্কাটাই আছে যে মন্ত্রী এমপিরা প্রশাসনের উপরে খবরদারি করবে, প্রভাব বিস্তার করবে, তারা তাদের স্বজনদেরকে জিতিয়ে আনার চেষ্টা করবে। এখানে খোদ আওয়ামী লীগের ভিতর থেকে উদ্বেগটা আছে। এইটাই হলো এই নির্বাচনের দিকটা। না, সেই জন্যই তো তাহলে তো বিএনপি তো ওই জায়গায় যৌক্তিক যে তাহলে বিএনপির জায়গাটা ছিল লড়াই করাটা। আচ্ছা, কিন্তু আমার একটা জিনিস জানতে ইচ্ছা করে যে স্থানীয় সরকার নির্বাচনের কথা যদি বলেন, 2009-এর নির্বাচনের পর মানে আওয়ামী লীগ যখন ক্ষমতায়, তখনই তো গাজীপুর সিটি কর্পোরেশন বলেন, সিলেটে বলেন, চট্টগ্রামে, রাজশাহীতে, কুমিল্লাতে সব জায়গায় বিএনপির প্রার্থীরা জয় লাভ করে এবং তারা ভালোভাবে তাদের দলীয় কর্মকাণ্ডগুলো চালাতে পেরেছে। তো সেইটাও তো একটা মানে একটা উদাহরণ হতে পারতো যে তারা এইভাবে করে তাদের লোকজনকে সংগঠিত করছে। তারপরে যে নির্বাচনগুলো হয়েছে, আমাদের সিটি কর্পোরেশন আমাদের মাস একটা ভিক্টরি হলো, একটা ওভারওয়েলমিং ভিক্টরি হলো। তারপরে আবার যে নির্বাচনগুলো, সমস্ত নির্বাচন না, তারপরে নির্বাচনে আবার সিলেটের নির্বাচনে জিতেছে, সিলেটের নির্বাচনে জিতেছে। তারপরে আপনি দেখেন যে এরপরে আবার কতগুলো উপনির্বাচন হয়েছে জাতীয় সংসদে, বুঝছেন আপনি 14 সালের পরে কতগুলো উপনির্বাচন হয়েছে, সবগুলো কিন্তু রিগিং হয়েছে। নির্বাচনটা তখন ম্যানিপুলেশন করা হয়েছে। সুতরাং পলিটিক্যাল সিদ্ধান্ত তখনেরটা তখন, এখনেরটা আমরা মনে করি আমরা এখনও সঠিক পথে আছি যে এই সরকার অধীনে নির্বাচনে কোনো প্রলোভনে, যতই আপনি মানে ম্যানুফ্যাকচারিং কনসেন্ট যে বলে একটা থিওরি আছে, আপনি যতই পত্রপত্রিকা টেলিভিশনে আমাদেরকে লোভ দিয়ে নির্বাচনে যাওয়ার পথে সরকারকে বৈধতা দেওয়ার চেষ্টা করবেন, আমরা তো আমাদের যে সিদ্ধান্ত যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে যাওয়া, আমরা একা কেন, কোনো পার্টি কি গিয়েছে বলেন, জাতীয় পার্টিতে কোনো পার্টি কি গিয়েছে আপনি বলেন এই সরকারের অধীনে? সুতরাং এত লোক কি, এতগুলো রাজনৈতিক দল কি ভুল করলো? এতগুলো রাজনৈতিক দল এক্সেপ্ট জাতীয় পার্টি যে ভুল স্বীকার করছে, তারা গভর্নমেন্ট তাদের বাধ্য করছে নিয়ে যেতে, তাই না? সুতরাং সমস্ত আপনাদের আপাতত লক্ষ্য কি বিএনপি? আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট তো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটি বৈধ সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা, বাংলাদেশে যে আজকে লুটপাটের তন্ত্র চলছে সেটাকে উচ্ছেদ করে। টাইমলাইন কি? আপনি রাজনৈতিক আন্দোলন, আমি তো একটা কথা সবসময় বলছি যে দেখেন যে ক্ষমতা কিন্তু চিরস্থায়ী না। আমি জানি যে আপনাদের সবার একটা আকুতি যে এই অবৈধ ক্ষমতা কিভাবে দূর হবে, বিএনপি কেন আরও বেশি কিছু করছে না। আপনারা মনের ক্ষেত থেকে বলছেন, আপনাদেরও একটা ইচ্ছা যে একটি সুন্দর সরকার, ডেমোক্রেটিক গভর্নমেন্ট এখানে বসুক, কিন্তু আপনার সেই ক্ষেত থেকে আপনি এই কথাগুলো বলছেন। সুতরাং যে আমাদের আপাতত যে লক্ষ্য যে বাংলাদেশের রাজনীতি কিন্তু চিরকালীন, রাজনৈতিক অধিকার চিরকালীন, রাজনীতিটাও চিরকালীন, ক্ষমতা বেশি দিন থাকে না। সুতরাং আমাদের রাজনীতিতে কিন্তু আমরা পরাজিত হইনি, আওয়ামী লীগ কিন্তু রাজনীতিতে পরাজিত হয়েছে, রাজনীতিতে আমরা জয়লাভ করেছি, কিন্তু সাপ্রেশন এবং রিপ্রেশন আমাদের সেই বিজয়কে দমিয়ে রেখেছে। আচ্ছা, একদিন এই বিজয় বের হবে। আমিন ভাইয়ের কাছ থেকে শুনে যে আপনারা কি চান, বিএনপি রাজনীতিতে থাকুক
নাকি তারা নির্বাচনে অংশ নিক, নাকি বিএনপি আস্তে আস্তে বিএনপির শেষ হয়ে নেতৃত্ব যায়? কি আমরা দেই? বিএনপি নির্বাচনে থাকবে নাকি রাজনীতি থাকবে, এটা তো বিএনপি নেতৃত্ব সিদ্ধান্ত নেবে। এটা তো আমি কিভাবে সিদ্ধান্ত নেব? না, আপনারা পলিসি মেকিং এর জায়গায় নিশ্চয়ই এখানে দলীয় ফোরামে আলোচনা হয় না। এটা হচ্ছে কি, একটি রাজনৈতিক দল যদি নির্বাচনে আসতে না চায়, আপনি যদি 70 সালের নির্বাচনের কথা বলেন, সে সময় তো মৌলানা ভাসানী বলেছিল ভোটের বাক্সে লাথি মারবো বলে স্বাধীন করো, এবং সেই সময়ে আপনি দেখেন মৌলানা ভাসানী থেকে শুরু করে আওয়ামী লীগ ছাড়া সমস্ত রাজনৈতিক দল নির্বাচনের বিরুদ্ধে ছিল, কমিউনিস্ট পার্টি ছাড়া। কিন্তু জনগণ তো আওয়ামী লীগের পক্ষে ছিল, এই জন্য 169 আসনে আমরা 167 আসনে জয়লাভ করলাম। তো আপনি কোয়ান্টিটি করে তো লাভ নেই, আপনি দলগত কোয়ান্টিটি গণন এক জিনিস, কিন্তু যদি জনগণের গণেন সেটা আরেকটা রেজাল্ট। এক নাম্বার 2 হচ্ছে বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, দল হিসেবে কীভাবে বেঁচে থাকবে, তারা যদি মনে করে তারা এতে সন্তুষ্ট থাক, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু বড় প্রশ্ন হচ্ছে কি, বিএনপির দাবি হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। এখন যদি তারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করে, তাহলে তো বাংলাদেশের সারা জীবন তত্ত্বাবধায়ক দরকার, কারণ আমার তো রাউন্ড দ্য ইয়ার আমাদের নির্বাচন হয়, তাহলে তো কোনো দলীয় সরকারের দিনে কোনো নির্বাচন হবে না, অথবা যখনই উপনির্বাচন হবে অথবা যখনই স্থানীয় সরকার নির্বাচন হবে তখনই আবার রাজনৈতিক সরকার জাতীয় নির্বাচনে ভোট পেয়ে যারা ক্ষমতা আসবে তাদের কার্যক্রম বন্ধ রেখে আবার একটা তত্ত্বাবধায়ক সরকার চালু করতে হবে। সে ধরনের কোনো দাবি তারা করে কিনা। বাস্তবতা হচ্ছে কি, আপনি জনগণ কাকে চায় অথবা কাকে চায় না, জনগণ কার পক্ষে, এটা পরিমাপের একমাত্র যন্ত্র ভোট, গণভোট। এবং এই ভোটটা, গণভোটটা করে তাহলে আগে। হ্যাঁ, সেটা একমাত্র হচ্ছে ভোট। হ্যাঁ, গণভোট অবৈধ সরকাররা করে, না, গণভোট জিয়া রহমান করেছিল, ডেমোক্রেসিটা বিউটি, এবং সেটা না, আজকে বিউটি যখন বিএনপি নেতৃত্ব বলে আমরা অবৈধ, তখন আমার হাসি পায়। কেন হাসি পায়? বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ৫ম সংশোধনী বাতিল করে সুপ্রিম কোর্ট শুধু জিয়া রহমানের সরকারকে অবৈধ সরকার ঘোষণা দিয়েছিল, আর কোন সরকার অবৈধ না, আপনি যে যারা সুপ্রিম কোর্টের রায়ে অবৈধ সরকার ঘোষিত হয়েছিল তারা আবার আমাকে বৈধ অবৈধ সার্টিফিকেট দেয়, সেটা না আমরা মোটেও ভাবিত নই। আমরা মনে করি জনগণ কি ভাবছে। না, এখন আপনি যে ভোটের কথা বললেন, সেই ভোট কি 14 ভোট, 18 ভোট, এই যে 24 ভোট, কোনটা? ভোট তো ভোটেই। আপনি 14তে বিএনপিকে নির্বাচনে আনার জন্য, আসলে আপনি একটা নির্মোহ জায়গায় দাঁড়ান। 14তে বিএনপিকে নির্বাচনে আনার জন্য সে সময়ের মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আজকেও প্রধানমন্ত্রী, তিনি যে উদ্যোগ নিয়েছিলেন, বাংলাদেশের ইতিহাসে এরকম ইতিবাচক উদ্যোগ আর কখনো কেউ নিয়েছে কিনা। আচ্ছা, এখন তারা নির্বাচনে আসে না, আসে কি করলো, তারা গোটা দেশটাকে জল্লাদের উল্লাস মঞ্চ বানালো, মৃত্যু পতাকা বানিয়ে ছাড়লো দেশটাকে। তারপর কি বলে সরকার আমাদের উপর রাজনৈতিক পীড়ন চালাচ্ছে। 2018 সালে তারা বলছে রাতের ভোট, আজ অবধি রাতে ভোট হয়েছে, একটা সিল মারছে, একটা ভিডিও অথবা স্থির চিত্র দেখাতে পারে, বলে যাচ্ছে। ওরা বলে যাচ্ছে ওরা 24 সালে নির্বাচনে আসেনি। তাহলে আমি যে কথাটা বলছিলাম ইশতিয়াক ভাইয়ের সাথে, যে পাকিস্তান কোনো এক্সাম্পল হতে পারে না। আপনি বলছেন সেখানে কথা বলার অধিকার আছে, সেখানে তো আপনার ইমরান খানের দলের প্রতীক শুধু বাতিল করেনি, তার দলের সমর্থক যারা স্বতন্ত্র প্রার্থী দাঁড়িয়েছিল তাদেরকে 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তাদের অনেকের প্রার্থিতা বাতিল করেছে। তারপরে বলেছে নির্বাচনে থাকবো, এবং যখন নির্বাচন হওয়ার পরে দেখলো ফলাফল পক্ষে আসছে, 17 ঘন্টা ফলাফল ঘোষণা বন্ধ করলো। তারপরও ইমরান খানের দলের প্রায় 100 মানুষ কেন জিতেছে? কারণ ইমরান খানের জনগণের ইমরান খানের প্রতি ভালোবাসা আছে। আচ্ছা, আমরা এবং সেই ভালোবাসার প্রমাণ দিক না বিএনপি, তাহলে তো হয়। শেষের দিকে রেজা ভাই একটু কনক্লুশন টার্ন, মানে দুইজনই যেভাবে তাদের পক্ষে নেয়ার চেষ্টা করছেন, আপনি একটু মাঝখানে জনগণের পক্ষে বলেন কি অবস্থা। না, দেখেন, বাংলাদেশের মানুষের ভাব সংকট আছে, রাজনৈতিক সংস্কৃতির মান নিয়ে প্রশ্ন আছে, এবং আমাদের দুটি বড় দলের ভিতরে বিভাজন এমন একটা জায়গায় গেছে যে তারা পুরো সমাজটাকে বিভাজিত করে ফেলেছে, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নিয়েও প্রশ্ন আছে, এগুলো কোনো কিছুই অস্বীকার করার উপায় নেই। কিন্তু তারপরেও আমি বলবো যে নির্বাচন, বিশেষ করে স্থানীয় সরকার নির্বাচনকে বর্জন করা কোনো দলের জন্যই আমার কাছে মনে হয় না সুচিন্তিত সিদ্ধান্ত। আমরা একটা সুশাসিত গণতান্ত্রিক সমাজ পাইনি, কিন্তু সেই লক্ষ্য থেকে তো সরে যায়নি। সেই লক্ষ্য থেকে সরে যদি না যাই, তাহলে প্রতিটা জায়গায় চ্যালেঞ্জ করাটাই হলো কাজ। চ্যালেঞ্জই কিন্তু অপরচুনিটি তৈরি করে, আমি মনে করি সেটা। সেই জায়গায় বাংলাদেশের এই যে নির্বাচন ব্যবস্থা, এই ব্যবস্থা সংস্কারের কোনো উদ্যোগ কি শুধুমাত্র ওই যে সংসদ নির্বাচন? অন্তত একটা তো হলো যে এই যে বিভাজনের কারণে তো কোনো সংস্কারের চেষ্টাই করা হচ্ছে না, চেষ্টার জায়গাটা নেই। একে অন্যকে তো প্রতিপক্ষ ভাবতে শত্রু বানিয়ে ফেলেছে। একজন গ্রেনেড হামলা করে নিশ্চিহ্ন করে ফেলতে চায়, আরেক দল তাদেরকে রাখতে চায় না। তো এইটা থেকে তো বেরিয়ে আসা সম্ভব হচ্ছে না। বাংলাদেশের রাজনীতি একটা চিরস্থায়ী বিভক্তির জায়গায় চলে গেছে। এটা থেকে বেরিয়ে আসার উপায় হলো যত বেশি আপনি নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে
স্বাচ্ছন্দ্য আনতে পারবেন। সে শাসক দলের দায়িত্ব সবচেয়ে বেশি, কিন্তু বিরোধী দলও তার দায়িত্ব অস্বীকার করতে পারবে না। কিন্তু ভোটের জায়গায় ভোটের কালচারও যদি দেখেন এখন আস্তে আস্তে গ্রাজুয়ালি মানুষেরও সাধারণ মানুষ এটা তো ভারতে হচ্ছে। তারাও আস্তে আস্তে বিমুখ হচ্ছে। ভারতে ভোট নাগাল্যান্ডে বিমুখ 3টা হচ্ছে। ডিস্ট্রিক্টে কোনো ভোটই পড়ে নেই। এই জায়গাগুলো আমাদেরকে উদ্বেগের জায়গা তৈরি করছে। উদ্বেগ আছে বলেই তো আমি মনে করি যে আরো বেশি সচেতন হওয়া দরকার। না, সেটা সাম্প্রদায়িক বিষয়গুলো ভারতের কোন কোন জায়গায় আমরা দেখছি, সেই কারণে হয়তো না, ভারতে সাম্প্রদায়িক না। সাম্প্রদায়িক রেসিজম সারা পৃথিবী এখন ভারতে খেয়ে কিন্তু নাগাল্যান্ডে সাম্প্রদায়িক না। ওরা মনে করছে ভোট দিয়ে কি হবে, সব মোদিই তো জিতবে, এরকম জায়গায় চলে গেছে। তারা বলছে যে তাহলে আমরা ভোটই দিব না। তো বাংলাদেশেও কি এই ধরনের কোনো টেন্ডেন্সি মানুষের কোনো কোনো জায়গায় তো তৈরি হয়েছে, অস্বীকার করা যাবে না। তো সেই জায়গায় সংস্কারের জন্য হেলাল ভাই খুব ছোট করে যদি 30 সেকেন্ডে বলেন যে সেই জায়গায় সংস্কারের জন্য আপনাদের কাছ থেকে এখনো প্রস্তাব আসতে পারে না? আমি আমার বক্তব্য হলো, দেখেন সংস্কার এসব প্রস্তাব না। রেজা ভাই যেটা বলছেন যে রাজনীতিবিদরা সমাজটাকে বিভক্ত করে দিয়েছে, আমি কিন্তু রেজা ভাইয়ের সাথে একমত না। আমি মনে করি যে ইন্টেলেকচুয়াল সোসাইটি যারা রাজনীতির পিছনে রাজনীতিটা করে তারাই কিন্তু সমাজটাকে, আমি রেজা ভাই সরি টু সে, তারাই সমাজটাকে বিভক্ত করে বলতে পারেন খুব মানে পারপাসফুলি, খুব ডেলিভারেটলি সমাজটাকে বিভক্ত করে রেখেছে, যাতে আমাদের রাজনীতিবিদরা ঐক্যবদ্ধ না হতে পারে। আপনি দেখেন পত্র পত্রিকা টেলিভিশনে যে সরকার যেটা চাচ্ছে সেই জিনিসটাকেই প্রমোট করা হচ্ছে। সরকার চাচ্ছে যে তুমি আমার আন্ডারে নির্বাচন করে আমাকে বৈধতা দাও, সেটাকেই প্রমোট করা হচ্ছে। সরকার চাচ্ছে যে তুমি আমার এই যে অর্থনৈতিক যে দুর্নীতিগুলো হচ্ছে, দেখেন বাংলাদেশ ব্যাংকে আপনার সাংবাদিক প্রবেশ করতে পারবে না। আজকে আমি দেখলাম আপনাদের মালিক সমিতি এবং আপনাদের এডিটোরিয়াল সমিতি তারা একটা বিবৃতি দিল, এটা নিয়ে তো কোনো কথা বলছেন না। এটা যেহেতু সরকারের বিপক্ষে চলে যাচ্ছে, এটা নিয়ে তো কথা বলছেন না যে সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকতে পারবে না, সেখানে তারা ইন্টারভিউ করতে পারবে না, কত কিছু নিয়ম করে আমি আজকে দেখলাম যে আপনারা বিবৃতি দিয়েছেন। সুতরাং আমি মনে করি যে আগে আমাদের যে ইন্টেলেকচুয়াল যে সোসাইটি, দোজ হু ক্লেম দেমসেলফ দে আর দ্য ইন্টেলেক্ট ইন আওয়ার কান্ট্রি, তাদেরকেও কিন্তু একটা নির্মোহ বিশ্লেষণ থাকতে হবে। আচ্ছা, আমাদের হাতে শুধু রাজনীতিবিদদের দোষ দিয়ে কিন্তু সময় একেবারে শেষ। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনারা যারা দেখছিলেন, আপনারা আলোচনা নিশ্চয়ই শুনছিলেন এবং বাকি বিবেচনা আপনাদের হাতে। শুভরাত্রি।